অর্থ লুটপাটকারীদের বিরুদ্ধে বাংলাদেশ কি ভিয়েতনামের মডেল অনুসরণ করবে? আজকে এ বিষয়ে একটি বিস্তারিত সংবাদ প্রকাশ করেছে দৈনিক বণিক বার্তা। খুবই চমৎকার রিপোর্ট যে ভিয়েতনামে একজন অর্থ পাচারকারীকে কীভাবে শাস্তি দেওয়া হয়েছে এবং টাকা আদায় করার ব্যবস্থা দেওয়া হয়েছে। আমি রিপোর্টের একটি অংশ পড়ি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ট্রং মাই লান ভিয়েতনামের অন্যতম শীর্ষ ধনী, তবে তার উত্থান গল্পটি অনেকটাই সিনেমার কাহিনীর সঙ্গে মিলে যায়। একসময় মায়ের সঙ্গে হো চিন মিন শহরের প্রাচীন মার্কেটে প্রসাধনী বিক্রি করতেন। ধীরে ধীরে তার ছোট ব্যবসা বড় করেন। 1986 সালে দেশটির কমিউনিস্ট পার্টি অর্থনৈতিক সংস্কার চালু করলে ট্রং মাইলান শুরু করেন ভূমি ও সম্পত্তির কেনাবেচা। মানে এক কথায় শূন্য থেকে শিখরে। এভাবেই টং মাইলান ভিয়েতনামের শীর্ষ ধনীদের একজনে পরিণত হন। পরের কাহিনীটা কি, এটা আমি সংক্ষেপে বলছি, আপনারা এটি পড়ে নিতে পারেন। অর্থ আত্মসাতের ক্ষেত্রে ট্রং মাইলান প্রচলিত ও জনপ্রিয় পথে হেঁটেছেন। ভিয়েতনামের আইন অনুসারে একজন ব্যক্তি ব্যাংকের 5% শেয়ারের মালিকানা অর্জন করতে পারেন। আইন অনুসারে কাগজে কলমে ট্রংও ছিলেন সাইগন কমার্শিয়াল ব্যাংকের 5% শেয়ারের মালিক। তবে পরোক্ষভাবে বেনামি কোম্পানির মাধ্যমে তিনি ব্যাংকটির 90% বেশি শেয়ার হাতিয়ে নিয়েছিলেন। 2011 সাল থেকে 11 বছর ধরে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ ও নগদ হিসাবে তিনি ও তার সহযোগীরা ব্যাংকটি থেকে 44 বিলিয়ন বা 4,400 কোটি ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। এই ভদ্র মহিলার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে ভিয়েতনামের আদালতে। তারপরে কি হয়েছে আমি সংক্ষেপে ওই প্রায়টি পড়ে আমি মূল আলোচনায় আসব। তাকে মামলায় তার মৃত্যুদণ্ড হয়। টাকা আদায়ের পথটা কীভাবে ভিয়েতনাম সরকার করেছে দেখেন। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ট্রং মাইলান আপিল করেছিলেন, যা গত 3 ডিসেম্বর খারিজ করে দিয়েছেন আদালত। তবে ভিয়েতনামের আইন অনুসারে আত্মসাৎ করা অর্থের 3/4 ফেরত দিলে সাজা মওকুফের সুযোগ রয়েছে। আদালত তার রায় জানিয়েছিলেন ট্রং মাইলানের মৃত্যুদণ্ড যাবজ্জীবনের কারাদণ্ডে রূপান্তরিত হবে যদি তিনি 9 বিলিয়ন ডলার পরিশোধ করেন। এই অবস্থায় তিনি এখন এই টাকা পরিশোধের ব্যবস্থা চেষ্টা করতেছেন তার সম্পদ বিক্রি করে। তো আমি বলতে চাই, হোয়াই নট বাংলাদেশে এই ভিয়েতনামের এই মডেলটা আমরা অনুসরণ করতে পারি কিনা। ওরা তো বাংলাদেশের ব্যাংক খালি করে দিয়েছে, জনগণের আমানতের টাকা হাজার হাজার কোটি টাকা ওরা বিদেশে পাচার করেছে ওদের মালিকানার ব্যাংকের মাধ্যমে, ওই বাংলাদেশ ব্যাংকের হর্তাকর্তাদের মাধ্যমে, ওই সরকারের সহযোগিতায় পার্সেন্টেজ দিয়ে ব্যাংক খালি করে ফেলেছে। আতঙ্ক ছড়াবে বিধায় বাংলাদেশ ব্যাংক সব তথ্য খোলসা করে বলছে না, কিন্তু বাস্তবতা হলো ব্যাংক শেষ। এটা প্যানিক না, এটাই বাস্তবতা। টাকা ছাপিয়ে কি আমরা এই ব্যাংকের ঘাটতি পূরণ করব আর এই বাজারে মুদ্রাস্ফীতি বাড়াবো? এহে বাংলাদেশ চলবে না। আমরাও চাই এইসব ব্যাংক হেবদেরকে শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি, এই ভিয়েতনামের মতো মৃত্যুদণ্ড, এবং যদি না থাকে তাহলে আইন কারেকশন সংশোধন করে এ ব্যবস্থা করতে হবে। আর ভিয়েতনাম যেমন করেছে যে মৃত্যুদণ্ডের হাত থেকে সে বাঁচতে পারে, তার যাবজ্জীবনে হইতে পারে, মৃত্যুদণ্ডের পরিবর্তে আর একটি মাত্র উপায় যে মোট ঋণের 3/4 তাকে পরিশোধ করতে হবে, যেটি এখন এই টং মাইলান শুরু করেছে, তার সব সম্পত্তি বিক্রি করা। ভাবছেন যে আমাদের যারা ব্যাংক খালি করেছে, টাকা পাচার করেছে, তারা তো সব সিঙ্গাপুরে, দুবাইয়ে, লন্ডনে বসে আছে। কি ফাঁদ তারা পেতেছে যে বাংলাদেশ থেকে টাকা পাচার করবে, বাংলাদেশ লুটপাট শেষ করার পরে কেউ সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছেন, এখন পাল্টা নোটিশ পাঠায় সিঙ্গাপুরের আদালতের মাধ্যমে, আইনজীবীর মাধ্যমে, যে আমার মক্কেলকে হয়রানি করা হয়, বাংলাদেশে যদি সিঙ্গাপুরের নাগরিকের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত করা হয়, তাহলে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ইত্যাদি সিঙ্গাপুরের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কি মজা!
এটা ছিল ওদের পূর্ব পরিকল্পিত প্ল্যান। আমি বলবো যে যখন এই সব টাকা পাচারকারীরা বাংলাদেশ থেকে তাদের বাংলাদেশের নাগরিকত্ব পরিবর্তন করে বাদ দিয়ে স্যারেন্ডার করেছে, বাংলাদেশের নাগরিকত্ব স্যারেন্ডার করেছে করে সিঙ্গাপুরের নাগরিকত্ব পুরোপুরি নাগরিক হয়ে গিয়েছে, এই সুযোগ আপনারা কেন দিলেন? আমি তো মনে করি যে আপনাদের করা উচিত, যখনই বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব সারেন্ডার করবে তখন দেখতে হয় বাংলাদেশের জনগণের তার কাছে কোনো পাওনা কিছু আছে কিনা। দেনা পাওনা পরিশোধ না করা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তো এই ক্লিয়ারেন্স দেওয়া ঠিক হয়নি। যারা করেছে তাদেরকে ধরতে হবে। হাতে গোনা কয়েকজনকে দিয়েছে এবং প্রত্যেকেই বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে। মাঝে শুনলাম যে একটি ব্যাংকের সামনে, একজন ব্যাংকের মালিকের বাড়ির সামনে যে টাকা আদায় করার জন্য সেই ব্যাংক তারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছে। ভালো, নতুন একটা পদক্ষেপ, নতুন চিন্তা। আমি বলি যারা বিদেশে পালিয়ে গেছে তাদের বাংলাদেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, আর যারা বাংলাদেশে আছে অনতিবিলম্বে তাদের ধরতে হবে। কেউ কেউ মায়া কান্না করেন যে ওদের ব্যবসায়ীদের ব্যাংক কেন ফ্রিজ করা হচ্ছে, সরকার পরিবর্তন হলেই ব্যাংক ফ্রিজ করা হয়। আমাদের আব্দুল আল মিন্টু ভাই, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, প্রশ্ন করতে চাই যে মিন্টু ভাই, হ্যাঁ মানলাম যে বিএনপি আমলে এটি হয়েছে, বিএনপি ক্ষমতা আসার পরে বা আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে, তো আওয়ামী লীগ গত 15 বছরে যেভাবে লুটপাট করেছে, বিএনপি কি তার 5 বছরে এটা করেছিল? এভাবে করেছিল? আমি আপনার সাথে একমত যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলে তার শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দেওয়ার সমস্যা হয়। ঠিক আছে, আপনারা দায়িত্ব নেন, সরকার দায়িত্ব নিক, সরকার রিসিভার নিয়োগ করুক। আমরা চাই যে একটি শিল্প কল কারখানা বন্ধ হবে না। সরকার তো পারে বিভিন্ন মেকানিজম করে এই সব শিল্প কল কারখানা বাঁচিয়ে রাখতে, পারে না? এইসব টাকা পাচারকারীদের বিপুল পরিমাণ সম্পদ দেশের বাইরে, ওরা জানে, কিন্তু এই জন্য দেশে কম বিনিয়োগ করেছে, সব নিয়ে গেছে টাকা বিদেশে। আমি মনে করি যারা টাকা পাচার করেছে, যারা দফায় দফায় ঋণ পুনর্গঠন করেছে, ঋণ অবলোপন করেছে, প্রত্যেককেই অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের সহায় সম্পত্তি ক্রয় করতে হবে, তাদের সামাজিক মর্যাদা কেড়ে নিতে হবে। তারা যাতে বিমানে উঠতে না পারে, ট্রেনে উঠতে না পারে, কোনো সামাজিক অনুষ্ঠানে তাদের দাওয়াত না দেওয়া হয়, তাদের প্রত্যেকের বাড়ির সামনে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হোক এরা ঋণ খেলাপি। যেখানেই পাবেন ধরে পুলিশে দিবেন, লিখে দেন, মানুষ চিনুক। আর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, গণমাধ্যমে বিজ্ঞাপন জানিয়ে দেন যে কারা কারা ঋণ খেলাপি, কারা কারা অর্থ পাচারকারী এবং কারা এদের কোলাবরেট সহায়তাকারী। প্রত্যেকের নাম ধাম বাংলাদেশের মানুষ জানতে চায়। কেন লুকোচুরি করেন? আপনাদের কিন্তু এই ক্ষেত্রে অনেক দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। অনেক জায়গায় কিন্তু বিএনপি আপোষ করছে গোপনে গোপনে। এইসব লোকের, এই আওয়ামী লীগের অনেক দোসরকে বাঁচানোর জন্য বিএনপির অনেক নেতা গোপনে সমঝোতা করছেন, তদবিরও করছেন। আমাদের কাছে খবর আছে, আমরা এজ এ সাংবাদিক হিসেবে অনেক খবর কিন্তু রাখি। প্লিজ আপনারা এই সব দুর্বৃত্তদের পুনর্বাসন করার দায়িত্ব নেবেন না, তাহলে এই বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরও প্রত্যাখ্যান করবে। একটা কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশের ব্যাংক যে খালি হয়ে গেল, এই টাকা পাচার করে নিয়ে গেল, এই বিষয়ে সরকারকে একটা রোডম্যাপ দিতে হবে। এই পরিস্থিতি সরকার কীভাবে ফেস করবে, আর দুবাইয়ে, যুক্তরাজ্যে, সিঙ্গাপুর সহ যুক্তরাষ্ট্রের সব জায়গায় কত টাকা কারা কীভাবে পাচার করেছে এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। বহু সফেদ ব্যবসায়ী তারা কিন্তু বিভিন্ন ফরম্যাটে তারা দুবাইয়ে প্রচুর বিনিয়োগ করেছে, সিঙ্গাপুরে বিনিয়োগ করেছে, যারা সমাজে কিন্তু খুব ভালো ব্যবসায়ী হিসেবে পরিচিত, এর অনেকে কিন্তু আছে। কিন্তু সব মিলিয়ে যারা বাংলাদেশের টাকা অবৈধভাবে বিদেশে পাচার করেছে, বিনিয়োগ করেছে, প্রত্যেককে ধরতে হবে। টাকা একটি ভীষণ বাস্তব জিনিস, টাকার সমস্যা কিন্তু অন্য কিছু দিয়ে হয় না, আর টাকা নিয়ে কিন্তু কোনো ফাঁকিঝুঁকি দেওয়া যায় না, টাকা ছাপিয়েও কিন্তু আপনি এটি সমাধান করতে পারবেন না। অতএব এ বিষয়ে আপনাদেরকে সজাগ, সচেতন এবং সবচেয়ে কঠোর হতে হবে।